নমস্কার। আচ্ছা, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? শুধু মজবুত বিল্ডিং বা ব্রিজ বানানো? না, তার থেকেও বড় কিছু। সেটা হলো প্রকৃতির রোষ থেকে আমাদের সমাজকে সুরক্ষিত রাখা। তাহলে চলুন আজ আমরা এই সুরক্ষার নকশাটাকেই একটু কাছ থেকে দেখি। এই প্রশ্নটা শুনলেই কেমন যেন বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে, তাই না? বিশেষ করে যখন সাইক্লোন আমফানের মতো বিধ্বংসী ঝড়ের কথা মনে পড়ে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়িয়ে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের প্রস্তুতির নকশাটা ঠিক কেমন হওয়া উচিত? ভাবুন তো, একটা মজবুত বাড়ি বানাতে গেলে সবার আগে কি লাগে? একটা ব্লুপ্রিন্ট, তাই তো? একটা সঠিক নকশা। ঠিক সেভাবেই সমাজকে যে কোনো দুর্যোগ থেকে বাঁচাতেও একটা নির্দিষ্ট পরিকল্পনার দরকার হয়। আর এই পরিকল্পনাকেই আমরা বলি ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল বা দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। চলুন একটা ঝড়রোধী বাড়ির উদাহরণ দিয়ে পুরো চক্রটা বুঝে নিই। প্রথম ধাপ, প্রিভেনশন আর মিটিগেশন, মানে বাড়িটা বানাবো কোথায়? এমন এক জায়গায় যেখানে বন্যার ভয় কম। আর বানাবো কি দিয়ে? মজবুত শক্তিশালী সামগ্রী দিয়ে। এরপর আসে প্রিপেয়ারনেস বা প্রস্তুতি, মানে বাড়িতে একটা এমার্জেন্সি কিট গুছিয়ে রাখা। তৃতীয় ধাপে আসে রেসপন্স, মানে ঝড় এলে সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া। আর একদম শেষে রিকাভারি, মানে ঝড়ের পর যা ক্ষতি হয়েছে তা সারিয়ে তোলা। শুধু সারানো নয়, আগের চেয়েও মজবুত করে নতুন করে গড়ে তোলা। এখন এই যে সুরক্ষার কথা বলছি, এর দুটো দিক আছে, বুঝলেন? একটা হলো স্ট্রাকচারাল মেজার্স বা কাঠামোগত ব্যবস্থা। সোজা কথায় এগুলো হলো আমাদের সেই ঝড়রোধী বাড়ির শক্ত দেয়াল আর ভিত। যেমন ধরুন ড্যাম, বন্যা আটকানোর জন্য উঁচু বাঁধ বা ভূমিকম্পরোধী বিল্ডিং ডিজাইন। আর দ্বিতীয়টা হলো নন স্ট্রাকচারাল মেজার্স বা অকাঠামোগত ব্যবস্থা, মানে ওই বাড়ির নিয়মকানুনগুলো, যেমন বিল্ডিং কোড মেনে চলা, কোন জমিতে কি বানানো যাবে তার পরিকল্পনা, আর অবশ্যই সাধারণ মানুষকে সচেতন করা। তাহলে একটা বিপর্যয় আসার আগেই তার ধাক্কা সামলানোর জন্য এই যে দুটো প্রধান ব্যবস্থার কথা বললাম, মনে আছে তো? একটা হলো ভৌত নির্মাণ আর অন্যটা হলো নিয়মকানুন আর জ্ঞান। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। ইঞ্জিনিয়াররা মাঠে নেমে কিভাবে ঝুঁকিটা মাপেন? আমাদের ওই ঝড়রোধী বাড়ি বানানোর আগে যেমন একটা সাইট সার্ভে করতে হয়, এটাও অনেকটা সেরকমই একটা জরুরি ধাপ। সোজা বাংলায় ঝুঁকি বা রিস্ক বলতে আমরা কি বুঝি? ঝুঁকি হল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিপর্যয়ের কারণে মানুষের জীবন, সম্পত্তি বা পরিকাঠামোর কতটা ক্ষতি হতে পারে তার একটা সম্ভাবনা। এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, ঝুঁকির মূল সূত্রটা কি? বিপদ গুণ দুর্বলতা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন একটা ঘূর্ণিঝড়, এটা হলো বিপদ বা হ্যাজার্ড। এখন এই ঘূর্ণিঝড়টা যদি মাঝ সমুদ্রে হয় তাহলে কিন্তু ঝুঁকি তেমন নেই। কিন্তু ওটাই যখন একটা দুর্বল পরিকাঠামো বা জনবসতির ওপর আছড়ে পড়ে, মানে যেখানে দুর্বলতা বা ভালনারেবিলিটি আছে, তখনই সেটা একটা বিরাট বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এই সহজ কথাটা মাথায় গেঁথে নিন। বিপদ একলা আসে না, দুর্বলতার সঙ্গে আনে। এটা মনে রাখলে ঝুঁকির সূত্রটা আর কোনোদিনও ভুল হবে না। তো একজন ইঞ্জিনিয়ার যখন সাইটে যান তিনি মূলত তিনটে জিনিস দেখেন, বা বলা ভালো তিনটে প্রশ্ন করেন। প্রথমটা হলো হ্যাজার্ড অ্যানালিসিস, মানে এখানে কি কি প্রাকৃতিক বিপদ আসতে পারে, এলাকাটা কি বন্যাপ্রবণ। দ্বিতীয়টা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, মানে এখানকার দুর্বলতাগুলো কি কি, বাড়িগুলো কি যথেষ্ট মজবুত। আর ৩ নম্বর হলো ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট, মানে আমাদের হাতে শক্তি কি কি আছে। আমাদের কি আগাম সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা আছে? এখানকার মানুষ কি প্রশিক্ষিত? তাহলে বলুন তো, ঝুঁকি মাপার সেই মূল সূত্রটা কি ছিল? কোন দুটো জিনিসকে আমরা গুণ করছিলাম? দেখুন, এত বড় একটা কাজ তো আর একা করা যায় না। দুর্যোগ মোকাবিলা করাটা একটা টিম ওয়ার্ক। আমাদের ওই ঝড়রোধী বাড়িটা বানানোর জন্য যেমন একটা দক্ষ টিম লাগে, মানে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এখানেও ঠিক তাই। এই টিমে কে কি করে চলুন দেখি। সবার ওপরে আছে সরকার, মানে এনডিএমএ বা এসডিএমএ। এরা হলো চিফ আর্কিটেক্টের মতো, যারা পুরো প্ল্যানটা বানায়। তারপর আসে স্থানীয় সংস্থা, যেমন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি। এরা হলো সাইট কন্ট্রাক্টর, যারা মাঠে নেমে কাজটা করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমিউনিটি বা আমরা, সাধারণ মানুষ। আমরাই কিন্তু ফার্স্ট রেসপন্ডার।
মনে করে দেখুন 2018 কেরালার বন্যার কথা। সেখানকার স্থানীয় জেলেরাই কিন্তু নিজেদের নৌকো নিয়ে বেরিয়ে পড়েছিলেন হাজার হাজার মানুষকে উদ্ধার করতে। এটাই হলো কমিউনিটির শক্তি। আর সব শেষে আছে এনজিও এবং অন্যান্য সংস্থা, যারা ঠিক যেন স্পেশালাইজড কনসালটেন্টের মতো নিজেদের দক্ষতা দিয়ে সাহায্য করে। তাহলে যে কোনো বিপর্যয় সময় সবার আগে কারা ছুটে আসে বলুন তো? তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন যা যা শিখলাম সেগুলোকে একবার এক জায়গায় এনে দেখি যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে। এ কথাটা কিন্তু অসাধারণ। পুনর্গঠন মানেই শুধু ভেঙে যাওয়া জিনিসকে আবার তৈরি করা নয়, বরং আগের চেয়েও বেশি দুর্যোগ সহনশীল এবং নিরাপদ বাসস্থান তৈরি করার একটা সুযোগ। তাহলে আজকের আলোচনা 3টে মূল অস্ত্র কি কি? প্রথমত, ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, এটা আমাদের কাজের ব্লুপ্রিন্ট। দ্বিতীয়ত, রিস্ক অ্যাসেসমেন্ট, এটা আমাদের সাইট সার্ভে। আর তৃতীয়ত, বিভিন্ন স্টেক হোল্ডাররা, এনারা হলেন আমাদের এক্সপার্ট টিম। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজটা শুধু কংক্রিটের কাঠামো তৈরি করা নয়, বরং একটি নিরাপদ, সহনশীল ভারত গড়ে তোলার দায়িত্বও আমাদের কাঁধে। বিশেষ করে এই জলবায়ু পরিবর্তনের যুগে স্মার্ট এবং দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো বানানোটা সবচেয়ে জরুরি। আর এখানেই জিআইএস এবং রিমোট সেন্সিংয়ের মতো আধুনিক প্রযুক্তিগুলো কাজে আছে। স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে কোন এলাকা কতটা বন্যাপ্রবণ তার নির্ভুলভাবে চিহ্নিত করা, বা একটা শহরে ভূমিকম্প হলে তার কী প্রভাব পড়বে তার মডেল তৈরি করা, এই সব কিছুই আমাদের পরিকল্পনাকে আরও নিখুঁত করে তোলে। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা একজন ইঞ্জিনিয়ারের সারা জীবনের জন্য এক অমূল্য সম্পদ। এই প্রশ্নটা রইল ভবিষ্যতে স্থপতিদের জন্য। এবার আপনাদের ভাবতে হবে আর নিজেদের নকশা তৈরি করতে হবে।